হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর আইমার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমিটিভ প্রিভিলেশনের যে 8 নম্বর স্কুল আছে কোনটায় হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, অবশ্যই কোথা থেকে দেখছো, জায়গার নাম, স্কুলের নাম এবং নিজের নাম কমেন্টে জানাবে। তো এখানে এক দাগে আছে বৃত্তের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায় সেটি হলো জ্যা। আমরা জ্যা পাই। তারপরে এখানে 4az 9by 25cx এর পরবর্তী রাশিটি হলো, দেখো 4 9 25, 4 এটা সবগুলো পূর্ণবর্গ সংখ্যা। 2 2 4, 3 3 9, 5 5 25, তাহলে 2 2 4, 3 3 9, 5 5 25। এর পরেরটা হবে 6 6 36, তাহলে এখানে 36 আছে, এটা হতে পারে। তারপরে এ বি সি, তারপর ডি, ঠিক আছে। আর এক্স ওয়াই জেড, এক্সের আগে ডাব্লিউ, অর্থাৎ এইটা হবে। ঘড়িতে 5টা বাজলে কোন উৎপন্ন হবে? ঘড়িতে 5টা বাজলে, তাহলে ঘড়ি এখানে এঁকে ফেলি। এটা 12, এটা 3, এটা 6, এটা 9, এটা 1 2 3 4 5। তো এটা হচ্ছে মিনিটের কাঁটা আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে এই কোণটা বের করতে হবে, এই কোণটা। তো এখানে 5-এর কাছে আছে, প্রত্যেকটা এক ঘর করে, প্রতি এক ঘর করে কত আগে বের করে নিতে হবে। তো এখানে আমি লিখে নিই যে মোট 360 ডিগ্রি, 12 ঘরে 360 ডিগ্রি, 12 ঘরে 360 ডিগ্রি, তাহলে এক ঘরে এটা হবে 360, তাকে 12 দিয়ে ভাগ। তো 3 12 36, তাহলে একটা একটা ঘর 30 ডিগ্রি করে। তো 1 থেকে 5, তাহলে 5টা বাজলে 5 ঘর যাচ্ছে, কোণ হবে সমান 30 ডিগ্রি, তাকে 5 দিয়ে গুণ, 3 5 15, তাহলে এটা হবে 150 ডিগ্রি। তাহলে এটা হলো এই যে 150 ডিগ্রি। একটি জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 90 কিমি, জিপটি 20 মিনিটে কত দূর যাবে? তাহলে ঘন্টায় 90 কিমি মানে কি? 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যাই 90 কিলোমিটার। তাহলে ঘ, এখানে ঘন্টায় 90 কিমি মানে 60 মিনিটে 90 কিমি যায়, 20 মিনিটে কত পথ যাবে সেটা বের করতে হবে। তাহলে লিখব জিপ গাড়িটি 60 মিনিটে পথ যায় সমান 90 কিমি, 1 মিনিটে পথ যায় সমান 90/60 কিমি, আর 20 মিনিটে পথ যায় সমান 90 ইন্টু 20, আর নিচে দিলাম 60, 3 20 60, 3 30 90, তাহলে সমান 30 কিমি। তাহলে এটা 30 কিমি পথ যাবে জিপ গাড়িটি। পরস্পর মৌলিক সংখ্যা দুটি হলো 15 25, একেও 5 দিয়ে ভাগ করা যায়, একেও ভাগ করা যায়, তাহলে এটা হবে না। 27 এবং 28, 7, আচ্ছা এখানে 27, 3 নং 27, 4 7 28, তাহলে আচ্ছা এটা হতে পারে। এখন 19 দিয়ে একে ভাগ করা যায়, একে ভাগ করা যায়, এটা হবে না। 13 দিয়ে একে ভাগ করা যায়, একে ভাগ করা যায়, এটা হবে না। তাহলে 27 ভাঙলে আমরা 3 ইন্টু 3 ইন্টু 3 পাই, এবং 28 ভাঙলে আমরা 2 ইন্টু 2 ইন্টু 7 পাই। তাহলে কিন্তু একই উৎপাদক নেই, তাহলে এটা হবে। তারপরে এর সমতুল্য ভগ্নাংশ 84/108। 2 দিয়ে যদি কাটাকুটি করা যায় তাহলে 8-এর হাফ 4, 4-এর হাফ 2, এখানে 2 দিয়ে কাটাকুটি করলে 10-এর হাফ
5 আর 4। তো আবার আমরা কাটাকুটি করতে পারছি 2 দিয়ে। এটা 2 1 21 আর এটা 54 হাফ 27। 3 দিয়ে কাটাকুটি করলে 3 7 21, 3 দিয়ে কাটাকুটি করলে 9, তাহলে এটা হচ্ছে 7 এর 9। সমতুল্য ভগ্নাংশ হবে এই যে 7 এর 9। তারপরে আছে 231.35 সংখ্যাটি দুটি 3 এর স্থানীয় মানে পার্থক্য কত? তাহলে এটা হচ্ছে 231.35। প্রথম 3 এর স্থানীয় মান এটা হচ্ছে 3 এর পরে একটা শূন্য 30, আর পরের 3 এর স্থানীয় মান সমান দশমিকের পরের 3, তাহলে দশমিক পরে একটা ঘর, তাহলে এই একটা একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, এটা হবে 0.3। তাহলে এই যে দুটি 3 এর এখানে পার্থক্য বের করতে হবে, 30 মাইনাস 0.3, পার্থক্য সমান 30 মাইনাস 0.3। তাহলে এটা হলো 30.0 আর 0.3 এটা। 3 আর 7 দিলে 10, 3 আর 7 দিলে 10, হাতে 1, এটা 1 আর 9 দিলে 10, হাতে 1, 1 আর 2 দিলে 3, তাহলে এটা হচ্ছে 29.7। তাহলে 1 এর 6, এটা 29.7, এটা সমান 1000 ভাগের 10 ভাগ হলো, তাহলে 10কে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো 1 2 3, একের ভিতরে তিনটে শূন্য, তাহলে তিনটে অঙ্কের আগে দশমিক বসবে। এখানে একটা দুটো অলরেডি আছে, তাহলে আর একটা অঙ্ক পেতে গেলে আমাকে এর আগে একটা শূন্য নিলাম, 1 0 এটা। আর এটা যদি আরেকটু সরল করে লিখি, শূন্য এই পরের শূন্যটা না লিখলেই চলে, 0.01, তাহলে এটা হচ্ছে 0.01, অর্থাৎ দিস ওয়ান। 722 টাকা 2 পয়সা কি পয়সায় প্রকাশ করলে কত হবে? না, টাকায় প্রকাশ করতে হবে, টাকায় প্রকাশ করতে হবে। তাহলে 722, এখানে 722 টাকা 2 পয়সা সমান 722টা টাকায় আছে আর 2টা পয়সায় আছে। আমরা জানি 100 পয়সা 1 টাকা হয়, সেই জন্য 2কে 100 দিয়ে ভাগ করব, তাহলে এত টাকা হবে সমান এখানে 722 পেলাম প্লাস 2কে 100 দিয়ে ভাগ করছি, তাহলে একের পিঠে দুটো শূন্য, তাহলে দুটো অঙ্কের আগে দশমিক হবে, তাহলে 0.02 হবে। একটা অঙ্ক দুটো অঙ্ক তার আগে দশমিক, এখানে টাকা, তাহলে 722 এর সাথে যোগ করতে হবে 0.02, এটা পেলাম 2, এটা পেলাম 0.227, তো সমান হচ্ছে 722.02। এটা তারপরে 2.005কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে 2.005। তাহলে দশমিকের পরে একটা দুটো তিনটে অঙ্ক, তাহলে এটা দিলাম, একের পিঠে তিনটে শূন্য দিলাম, 2 দিয়ে ভাগ করলে এটা পাই 2005, 2 পূর্ণ 5-এর 1000। তাহলে এখানে এই 1000 এবং 5 আমরা আবার কাটাকুটি করতে পারি, তাহলে 5 1 কে 5 আর
5 দিয়ে কাটাকুটি করছি, তাহলে এই পর্যন্ত যদি ধরি 10 যদি ধরি, তাহলে 5 দুগুণ 10, পরের দুটো শূন্য, তাহলে এটা হবে 2 পূর্ণ 1/200, 2 পূর্ণ 1/200, এটা উত্তর। 18 ও 12 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক হলো, ক্ষুদ্রতম সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু বের করতে হবে। 18 এবং 12 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক অর্থাৎ এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু। 18 না 12, 18, 2 দিয়ে 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 3 দিয়ে 3 দুগুণ 6, 3 তিরিকে 9, তাহলে লসাগু সমান 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, 3 থেকে 9, 2 দুগুণ 4, আর 4 নং 36, তাহলে এটা 36 লসাগু। তারপরে আছে 45 এবং 75 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটি নির্ণয় করো, তাহলে তাই এখানেও লসাগু বের করতে হবে 45 এবং 75-এর। তিন দিয়ে ভাগ করলে 3 15 45, 3 15 45, আর 3 25 75। 5 দিয়ে ভাগ করব, 3 5 15, 5 5 25, তাহলে লসাগু সমান 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 5, 3 15 45, বা এখানে 5 5 25, 3 3 9, 9 25 225। এরপর আছে সমাধান করো, এটা সমান শূন্যস্থানে কি কি বসবে। চব্বিশ বাই 36, তাহলে এখানে দুটো শূন্যস্থান আছে, 16 দিয়ে এখানে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থান দিয়ে এখানে 60 আছে। তাহলে দেখে নিতে হবে যে 24 এবং 36 যদি 12 দিয়ে ভাগ করি, 12 দুগুণে 24, 3 12 36, তাহলে এটা হলো 2 এর 3, এখানে 2 আর এখানে 3। এখন 16 বাই কত হবে, 2কে 8 দিয়ে গুণ করে 16 হয়েছে, তাহলে এখানে 3কে 8 দিয়ে গুণ করে এখানে বসবে, এখানে হবে 24। তারপরে 60, 3কে 20 দিয়ে গুণ করলে 60 হয়, 2কে 20 দিয়ে গুণ করে এখানে বসবে, তাহলে এখানে হবে 2 ইন্টু 20, তাহলে এটা হলো 40, তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল। সিরাজ বাগানের 3/10 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 5/12 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে বেশি অংশে চারা লাগিয়েছে, তাই এটা বেশি নাকি এটা বেশি সেটা বের করতে হবে, কোনটার মান বড়, 3/10 নাকি 5/12। তাহলে একটা আছে 3/10 আর একটা আছে 5/12, এখন কোনটি বড় এবং কোনটি ছোট সেটা বের করতে হবে। তো প্রথমে 10 এবং 12 এর লসাগু করে নেব। 2 5 6, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 6 সমান 10, 6 10কে 60, 60 লসাগু। তো নিচে এরও নিচে যেন 60 হয় সেইভাবে সংখ্যা গুণ করতে হবে। তাহলে 10কে 60 করতে গেলে উপর নিচে 6 দিয়ে গুণ করি, এখানে 60 করতে গেলে 5 দিয়ে গুণ করি, 5 12 60, তাহলে 5 5 25, আর এখানে 5 12 60, এখানে 3 6 18, আর এখানে
6 10 60, এটা হলো। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে 18/60, এখানে 25/60, তাহলে এটা বড়, তাহলে 5/12টা বড়, গ্রেটার দেন চিহ্ন দিলাম, আর 3/10টা ছোট। তাহলে 5/12টা ছিল কার জন্য? 5/12টা ছিল মনিকার জন্য। তাহলে কে বেশি চারা লাগিয়েছে? তাহলে লিখতে পারতে মনিকা বেশি চারা লাগিয়েছে। নেক্সট আছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 625 বর্গমিটার হলে বাগানটির পরিসীমা কত? তাহলে আমরা এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করব। তো যেটা ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য বেরোয়। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান √625। তাহলে আমরা জানি যে 625-এর বর্গমূল 25 হয়, তাহলে এটা হচ্ছে 25 মিটার। 25 মিটার হলো বাহুর দৈর্ঘ্য। অতএব পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু 25 মিটার সমান 100 মিটার। এরপরে সরল করতে হবে, এটা সরল দেওয়া আছে। তাহলে ভাগের কাজ আগে করব। 24কে 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 6, 4 ছক 24, ব্র্যাকেট দিলাম। 6 থেকে 3 বিয়োগ করলে এখানে পাই 3। 24কে 4 দিয়ে ভাগ করলে এখানে পেলাম 6, ব্র্যাকেট দিলাম। 9 থেকে 6 বিয়োগ করলে এখানে পেলাম 3। 3 6 18, 3 6 18, এটা সমান 0। বাড়ির চৌবাচ্চে 10.251 লিটার জল আছে। তুমি আরও 3 বালতি জল ঢাললে প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? তাহলে 3 বালতি মানে এর সাথে 3 গুণ করব, 3 গুণ করে কত হয় বের করব, সেটা 3 গুণ করার পরে যে সংখ্যা হবে এই সংখ্যার সাথে সেটা যোগ, 3 বালতি, হ্যাঁ এর সাথে যোগ করব। তাহলে 3 বালতি জলের মোট আয়তন, তিন বালতি জলের মোট আয়তন এটা হবে 8.151 লিটার, তাকে গুণ করছি 3 দিয়ে। তাহলে হবে 3 1 কে 3, 3 5 15, 5 হাতে 1, 3 1 কে 3 আর 1 4, 3 8 24, 24.453 লিটার। এবার এই জল তুমি আরও 3 বালতি জল ঢাললে, চৌবাচ্চায় ঢালা হয়েছে। তো চৌবাচ্চার মোট জল, চৌবাচ্চার জলের মোট আয়তন হবে, চৌবাচ্চা অলরেডি জল আছে 10.251 লিটার, আর আমি ঢেলেছি 24.453 লিটার। তাহলে যোগ করে ফেলবো। 1 আর 3 4, 5 আর 5 10 0 হাতে 1, 2 আর 4 6 আর 1 7, এটা 4, এটা 3, তাহলে 34.704 লিটার। অ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? আ চাঁদার সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। সমদ্বিবাহু ত্রিভুজ
তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যদি ছবি আঁকি, ABC সমকোণী ত্রিভুজ যার AB বাহু অর্থাৎ এটা আর এটা AC বাহু পরপর সমান। তাহলে এখানে কি করতে হবে, চাঁদার সাহায্যে 105 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে প্রথমে দেখে নিতে হবে যে এখানে এতটা জায়গা আছে কিনা, এই যে, তাহলে চাঁদাটা পুরো এখানে আসছে, ঠিক আছে, তাহলে জায়গা আছে। তো কি করব, এখানে এটা মূল বিন্দু, এখানটা একটা ডট দেব, এখানে 0, এখানে একটা ডট দেব, মূল বিন্দু ডটটা দিয়ে দিই, এই ডট দিয়ে দিলাম, মূল বিন্দু ডট দিলাম, আর এখানে 0 আছে, 0তে একটা ডট, মূল বিন্দুতে একটা ডট। এবারে গুনতে হবে 1 2 করে, 10 20 30 40 50 60 70 80 90 100 110। তাহলে 105 হবে। এই ছোট ছোট 5 ঘর গুনতে হবে এখান থেকে, 1 2 3 4 5, অর্থাৎ এই পর্যন্ত। এখানে আরেকটা ডট দিয়ে নিলাম, তাহলে 3খানা ডট পেয়েছি। এই 3খানা ডট স্কেল দিয়ে যোগ করে দেব, 3খানা বিন্দু এইভাবে স্কেল দিয়ে যোগ করে দিলে আমরা যে কোণ পাবো, এই কোণটা 105 ডিগ্রি। কোণটার নাম দিয়ে দিই XYZ। এখানে লিখব কোণ XYZ সমান 105 ডিগ্রি। যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় 50 কিমি বেগে গেলে 3 ঘন্টায় যাওয়া যায়, সেই দূরত্ব 1 ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? তাহলে এখানে গতিবেগ না, 3 ঘন্টা সময় লাগে যখন গতিবেগ থেকে 50 কিমি, 1 ঘন্টা সময় লাগলে গতিবেগ কত ছিল সেটা বের করতে হবে। তো এটা ঐকিক নিয়মে হয়ে যাবে। তো আমাদের জানতে হবে যে গতিবেগ এবং যে সময় পরস্পরের সাথে বিপরীত সম্পর্ক, গতিবেগের সাথে সময়ের বিপরীত সম্পর্ক, অর্থাৎ গতিবেগ যদি বেড়ে যায় তাহলে একই দূরত্ব যেতে কম সময় লাগবে, আবার গতিবেগ যদি কমে যায় তাহলে কোনো দূরত্ব যেতে বেশি সময় লাগবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে লিখব কি, এখানে লিখব যে দূরত্ব জিপ গাড়িতে 50 কিমি বেগে গেলে 3 ঘন্টায় যাওয়া যায়, তাহলে জিপ গাড়ির গতিবেগ বেগ 50 ঘন্টা 50 কিমি বেগে ঘন্টা। তাহলে এখানে লিখব 50 কিমি পার ঘন্টা হলে আচ্ছা, তো উল্টে লিখে ফেললাম। তাহলে লিখব ওই দূরত্ব যেতে 3 ঘন্টা সময় লাগলে জিপ গাড়ির গতিবেগ হয়
50 কিমি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টা সময় লাগলে জিপ গাড়ির গতিবেগ হয়, যদি 1 ঘন্টায় পৌঁছাতে হয় 3 ঘন্টার দূরত্ব, 3 ঘন্টার রাস্তা, তাহলে কিন্তু গতিবেগ আরও বেশি হতে হবে, অর্থাৎ 50, তার সাথে 3 গুণ করতে হবে কিমি পার ঘন্টা। তাহলে 3 50 সঙ্গে 150, অর্থাৎ 150 কিমি, 150 কিমি পার ঘন্টা গাড়ির গতিবেগ। তাহলে লিখব জিপ গাড়ির গতিবেগ হবে 150 কিমি পার ঘন্টা। আমরা পার দিয়ে না লিখলে বলতে পারতাম ঘন্টায় 150 কিমি। 5টি 2 দিয়ে 3 তৈরি করো। তাহলে 2 × 2, তার থেকে বিয়োগ করছি 2, তার সাথে যোগ করছি 2 ভাজক 2। তাহলে দেখছি যে এটা সমান 3 আসছে কিনা। তাহলে প্রথম 2 দুগুণ 4 লিখলাম, মাইনাস 2 লিখলাম, প্লাস 2কে 2 ভাগ করলে 1 লিখলাম, সমান 4 থেকে 2 বিয়োগ করলে 2 প্লাস 1, আর এটা সমান 3। তাহলে এইভাবে লিখলে আমরা 3 পাই। 2 কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে 20 টাকায় কত কিগ্রা চিনি পাওয়া যাবে, কত গ্রাম চিনি পাওয়া যাবে? গ্রাম, এখানে গ্রাম বলা আছে। তো 2 কিগ্রা চিনির দাম 80 টাকা। সো 2 কিগ্রামটিকে আমরা কিলোগ্রামটিকে গ্রামে পরিণত করতে পারি। 2 কিগ্রা সমান 2কে 1000 দিয়ে গুণ করতে হবে গ্রাম করতে গেলে, কারণ 1000 গ্রামে 1 কিগ্রা হয়। তাহলে এটা হলো 2000 গ্রাম। তো 80 টাকায় চিনি পাওয়া যায় 2000 গ্রাম, তাহলে 20 টাকায় কত পাওয়া যাবে, এটাও ঐকিক নিয়ম করতে হবে। তাহলে 80 টাকায় চিনি পাওয়া যায় 2000 গ্রাম। 1 টাকায় চিনি পাওয়া যায়, নিশ্চয়ই কম পাওয়া যাবে, তাহলে 2000কে 80 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে আছে 20 টাকায়, 20 টাকায় চিনি পাওয়া যায় সমান 2000 × 20, তাকে ভাগ করতে হবে 80 দিয়ে। তাহলে 4 × 20 80। তো 4 দিয়ে 2000কে কাটাকুটি করছি, তাহলে মনে করলাম 20 আছে, দুটো শূন্য পরে ভাবছি, মনে করলাম 20 আছে, তাহলে 4 দিয়ে 4 5 20, বাকি দুটো শূন্য বসিয়ে দিলাম, সমান 500 গ্রাম। তো 20 টাকায় কত চিনি পাওয়া যাবে? অতএব 20 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যাবে। দুইয়ের ট আছে, এটা সরল করতে হবে। 2 এর 5 মাইনাস 1 এর 2 প্লাস 3 এর 4, 5 2 4 এর লসাগু, 2 দিয়ে 5, 2 1 কে 2, 2 দুগুণ 4, তাহলে লসাগু হলো 2 × 5 × 2, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে 20 লসাগু। 5 দিয়ে 20কে ভাগ করব, ভাগ করলে 4 পেলাম, 4 দিয়ে 2কে গুণ, 4 দুগুণ 8, 2 দিয়ে 20কে ভাগ করলে 10 পাই, 10 দিয়ে 1কে গুণ, 10 1কে 10, প্লাস 4 দিয়ে 20কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 3কে গুণ, 3 5 15, সমান, তাহলে যোগগুলো আগে করে নিই, 8 এবং 15 যোগ করব, 8 5 13, 3 হাতে 1 2, তাহলে এটা হলো 23
বিয়োগ 10/20, তাহলে 13/20, তাহলে এটা এলো 13/20। তারপর আছে 3-এর যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। বাজার থেকে সকালে বাবা 3-এর 8 কিগ্রা চিনি এনেছে, বাড়িতে 5-এর 16 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 8-এর 25 কিগ্রা চিনি খরচ করেছে, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? এই দুটো চিনি যোগ করতে হবে, যোগ করার পরে সেই চিনি থেকে মা যত খরচ করেছে সেই চিনি বিয়োগ করতে হবে। তাহলে চিনির মোট পরিমাণ দিস প্লাস দিস, চিনির মোট পরিমাণ সমান ব্র্যাকেট দেব, 3-এর 8 কিগ্রা চিনি ছিল, আর না, সকালে বাবা 3-এর 8 কিগ্রা চিনি এনেছেন এবং বাড়িতে ছিল 5-এর 16 কিগ্রা। তাহলে এই দুটো যোগ করতে হবে। আট এবং 16 এর লসাগু করতে হবে। 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 1 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে এটা 16 লসাগু। 8 দিয়ে 16কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 3কে গুণ, 3 দুগুণ 6, 16 দিয়ে 16কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 5কে গুণ, কিগ্রা সমান 6 আর 5 11/16 কিগ্রা। তাহলে এই 11/16 কিগ্রা চিনি অলরেডি বাড়িতে আছে, কিন্তু মা সারাদিনে 8/25 কিগ্রা চিনি খরচ করেছেন, দিনের শেষে কত চিনি পড়ে থাকবে? তাহলে চিনি পড়ে থাকবে, বা দিনের শেষে চিনি পড়ে থাকবে চিনি আছে 11/16 কিগ্রা মোট, এর থেকে মা খরচ করছে 8/25 কিগ্রা চিনি। পঁচিশ এবং 16 এর লসাগু লিখতে হবে, 25 এবং 16 গুণ করে যত হয় তত লসাগু। তো গুণটা আমি মুখে মুখে করছি, এখান থেকে 4 ইন্টু 4 ইন্টু 25 নিয়ে নিলাম, 4 25 এবং 100, তার সাথে আবার 4 গুণ, তাহলে এটা হলো 400। 400 লসাগু। 16 দিয়ে 400কে ভাগ করলে আমরা 16 দিয়ে 400কে ভাগ করলে আমরা 25 পাই, 25 দিয়ে 11কে গুণ, তাহলে এটা হলো 275, মাইনাস 25 দিয়ে 400কে ভাগ করে 16 হয়, 16 দিয়ে 8 দিয়ে 16কে গুণ, 6 8 48, 8 হাতে 4, 8 1 8, 9 10 11 12, তাহলে এটা হলো 128 কিগ্রা সমান 200, এখানে 275 ছিল, এর থেকে 128 বিয়োগ করছি, 8 আর এখানে 8 আর 7 দিলে 15, হাতে 1, 3, 3 আর 4 দিলে 7, 1, তাহলে সমান 147/400 কিগ্রা চিনি এখনও বাড়িতে পড়ে আছে। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে আগে যে অবস্থাতে ছিল এই অবস্থাতে পরিসীমা বের করতে হবে, না পরিসীমা আগের থেকে কত বেশি, হ্যাঁ তাহলে আগের পরিসীমাটা বের করব। এখানে 3-এর খ, তো এখানে আছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য আছে 30 মিটার, প্রস্থ সমান 20 মিটার, পরিসীমা
2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সমান 2 ইন্টু 100 মিটার সমান 200 মিটার। এটা হচ্ছে পরিসীমা। এবার পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হলো। তাহলে 5 মিটার বাড়ালে দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য আগে ছিল 30, পরে 5 বেড়েছে, তাহলে হলো 35। আর প্রস্থ হয়, আগে ছিল প্রস্থ 20, 5 বেড়েছে, সমান 25 মিটার। তাহলে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু 25, 50, 60 মিটার সমান 120 মিটার। আগের পরিসীমা 200, না এটা ভুল বললাম, এটা 50, এটা 200 না, এটা 50 হতো, সমান 2 ইন্টু 50 সমান 100 মিটার। আগে ছিল 100 আর এখন হয়েছে 120। তাহলে পরিসীমা বাড়লো সমান 120 মিটার মাইনাস 100 মিটার সমান এটা 20 মিটার। তাহলে এই পরিসীমা বেড়েছে। গতে আছে অ অ স্থূলকোণী স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্র দাও। আর সরল কোণের মান কত ডিগ্রি? যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের ধারক বাহু দুটি দৈর্ঘ্য পরস্পর সমান তাকে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তো ছবিটা এরকম দেখতে। এ বি সি, এটা স্থূলকোণ, এই বাহুটা আর এই বাহুটা পরপর সমান, এ বি সমান এসি। এটা অ ছিল, তারপরে আ। হাতে আছে সরল কোণের মান কত ডিগ্রি? সরল কোণের মান 180 ডিগ্রি। আচ্ছা, এখানে আছে বৃত্তের পরিধি কাকে বলে, চিত্র দাও। ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক লেখো।
বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি অ্যাকচুয়ালি যে বৃত্ত যে বক্ররেখা নিয়ে গঠিত তার দৈর্ঘ্যকে বলা হয় বৃত্ত যে বক্ররেখা নিয়ে গঠিত তার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। তাহলে এখানে আমি একটু বৃত্ত আঁকছি। এটা বৃত্তের কেন্দ্র। এখন যদি এমন জায়গা থেকে কেটে দিই, কেটে যদি লেখার চেষ্টা করি এটা এ প্রান্ত আর এটা বি প্রান্ত, তাহলে এটা এ, এটা বি। তাহলে এই বক্ররেখা এখান থেকে কেটে দিয়ে যদি আমরা সোজা করি তাহলে কিছুটা এরকম দেখতে লাগবে। তো এই বৃত্তের পরিধি হলো এই বক্ররেখার দৈর্ঘ্য, বা এ থেকে বি পর্যন্ত এই দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। আর বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? বৃত্তের ব্যাস সমান 2 ব্যাসার্ধ ইন্টু 2, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে বৃত্তের ব্যাস বলা হয়, ব্যাস পাওয়া যাবে। পরবর্তী অঙ্ক আছে 50 জন লোকের 200 দিনের খাবার মজুত আছে। 40 দিন পর 10 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে এটা গণিতের ভাষায় সমস্যা তৈরি করে আমরা ঐকিক নিয়মে করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা আর এদিকে আছে সময়। তো এখানে প্রথম লোক সংখ্যা ছিল 50 জন। 50 জন লোক সংখ্যা 200 দিনের খাবার মজুদ ছিল 80 দিন পরে। তাহলে 200 দিনের খাবার মজুদ ছিল, তাহলে 80 দিন পরে আর সময় এই 40 দিন পরে, 40 দিন পরে আর সময় থাকছে 160 দিন। আচ্ছা, তাহলে 160 দিন সময় থাকছে। এখন 10 জন লোক, তাহলে 50 জন লোকের আর 160 দিন চলতো ওই খাবার। তো এখন 10 জন লোক অন্যত্র চলে গেলেন, মানে 50 থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 40 জন, 40। তাহলে ওই খাবার কতদিন চলবে? তাহলে লিখব কি 50 জন লোকের মজুদ খাবার চলে 160 দিন, অবশিষ্ট খাবার, তাহলে 50 জন লোকের এখানে লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, অর্থাৎ লোক সংখ্যা বেড়ে গেলে অবশিষ্ট খাবার কম দিন চলবে, লোক সংখ্যা কমে গেলে অবশিষ্ট খাবার বেশি দিন চলবে। তাহলে লিখলাম 50 জন লোকের অবশিষ্ট খাবার চলে 160 দিন, একজন লোকের অবশিষ্ট খাবার চলে 160, তার নিচে হবে 50। না, একজন লোকের অবশিষ্ট খাবার অনেক বেশি দিন চলবে, তাহলে এটা ওপরে গুণ করতে হবে 50, নিচে নয়। এরপরে আছে 40 জন লোক। 40 জন লোকের অবশিষ্ট খাবার নিশ্চয়ই কম দিন চলবে, তাহলে এটা হলো 160 ইন্টু 50,
আর 40টা হবে নিচে। 4 × 4 = 16, এখানে 4 হলো, 4 × 5 = 20 সমান 200 দিন। তাহলে লিখব অবশিষ্ট খাবার, অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। অতএব অবশিষ্ট খাদ্যে 200 দিন চলবে। এরপরে 4 ক, এখানে একটা ছবি দেওয়া আছে, তো এই ছবি দেখে দেখে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে AB 15 আছে, AB 15, AE 20, এখানে পর্যন্ত 20, HF 25, HF 25 মিটার, H থেকে F এই কোনাকুনি 25 মিটার। তাহলে ABCD এর ক্ষেত্রফল, ABCD এর ক্ষেত্রফল 300 বর্গমিটার। তাহলে GDAH এর পরিসীমা কত? GDAH এর পরিসীমা জানতে চাইছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে AB সমান 15 আর AB সমান 15 আর AE সমান আছে 20, HF সমান 25। GDAH এটা। এখন এই GDAH এর পরিসীমা জানতে গেলে আমাকে এই দৈর্ঘ্য জানতে হবে। দৈর্ঘ্য, এই ক্ষেত্রফল এবং AB 15 এই দুটো ব্যবহার করে আমরা এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। বাট এই এইচ এ পাওয়ার জন্য কোনো তথ্য কিন্তু এখানে দেওয়া নেই। যেমন একটা আছে HF এই কোনাকুনি দূরত্ব দেওয়া আছে, কিন্তু HE দেওয়া থাকলে আমরা এই এটা বের করতে পারতাম। বাট এখানে এটা বের করা যাবে এমন কোনো তথ্য দেওয়া নেই, সেই জন্য HA এর দৈর্ঘ্য বের করতে পারবো না। তো এই সেকেন্ড পার্টটার উত্তর করা যাবে CFEB এর ক্ষেত্রফল। CFEB এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে ABCD যে আয়তক্ষেত্র দেওয়া আছে এর ক্ষেত্রফল এখানে আছে আর ABর দৈর্ঘ্য আছে, অর্থাৎ BC এর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে কাজ হবে এই BC এর দৈর্ঘ্য বের করা। তাহলে ত্রিভুজ ABCD, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর দৈর্ঘ্য হচ্ছে এই BC, প্রস্থ AB আর BC। তাহলে AB ইন্টু BC এর মান দেওয়া আছে 300 বর্গমিটার। তো আমাকে বের করতে হবে BC এর মান। তাহলে BC সমান 300 বর্গমিটার, তাকে ভাগ করব এই AB দিয়ে, সমান 300 বর্গমিটার। আর AB এর মান দেওয়া আছে, দেখো এখানে AB এর মান দেওয়া আছে 15, তাহলে এত মিটার হবে। 15 × 2 = 30, 2 অর্থাৎ 20, তাহলে BC সমান 20 মিটার। তো ছবিতে দেখো, ছবিতে আমরা BC পেয়ে গেছি, আর এই মানে 20, এ থেকে এই পর্যন্ত 20, এ থেকে বি পর্যন্ত 15। তাহলে AE থেকে AB বিয়োগ করলে আমরা BE পাবো। 20 থেকে 15 বিয়োগ করলে আমরা এই BEটা পাবো। BE সমান AE, তার থেকে বিয়োগ করতে হবে AB। তাহলে AE দেওয়া আছে 20 আর AB দেওয়া আছে 15, সমান 5 মিটার। এখানে 5 মিটার দেওয়া আছে। তো CFEB
এর ক্ষেত্রফল ওটা একটা আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য এখানে আছে এই যে বিসি দৈর্ঘ্য আর বিই প্রস্থ, বিসি ইন্টু বিই সমান বিসি আছে 20 মিটার আর বিই আছে 5 মিটার, তাহলে 20 ইন্টু 5 বর্গমিটার, এটা হচ্ছে সমান 100 বর্গমিটার। তাহলে এটা ছিল আ। আচ্ছা, যেটা অ ছিল, অতে ছিল কি জিডিএইচ এর পরিসীমা ছিল দেখো এখানে ছবিতে আমরা বিসি যত পেয়েছি এডি তত হবে, তাহলে এটা পেয়েছি 20, এটা 20, মানে এটাও 20 মিটার, অর্থাৎ এটাও 20 মিটার, কিন্তু এইচ এ পাচ্ছি না, কারণ এইখানে এটা হয়তো এটা এই এইচ এফ যেটা দেওয়া আছে এইচ এফ, এটা হয়তো এইচ ই, হয়তো, কারণ এখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো যদি এইচ ই হয় তাহলে আমরা কিন্তু জিডিএইচ এর পরিসীমা বের করতে পারবো। তাহলে আমি ধরে নিই যে এটা এইচ ই, তাহলে আমাদের এই এইচ এ এই দৈর্ঘ্যটা বের করার জন্য কি করতে হবে, এই দৈর্ঘ্যটা বের করার জন্য এই মোট যে দৈর্ঘ্য তার থেকে বিই এবং এবি বিয়োগ করতে হবে, বা মোট দৈর্ঘ্য থেকে এই বিয়োগ করতে হবে। তাহলে এইচ এ সমান এর পরিসীমা সমান, আচ্ছা এর পরিসীমা বের করতে হবে, তো ওটা পরে করছি, আমরা আগে লিখে নিই এখানে ডিএ বা এডি সমান বিসি, আর বিসি সমান বেরিয়েছিল 20, বিসি সমান 20 বেরিয়েছিল এইখানে। তারপরে মান দরকার এইচ সমান এইচ ই মাইনাস এই, তাহলে এইচ ই আছে 25 এবং এই আছে 20 সমান 5 মিটার। অতএব জিডিএইচ এর পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস এটা প্রস্থ সমান 2 ইন্টু এডি এর মান 20 মিটার আর প্রস্থ বিসি এর মান 5 মিটার সমান 25 দুগুণ 50 মিটার। রাস্তা তৈরি করতে 20 জন লোকের 10 দিনের কাজের জন্য 4000 টাকা দিতে হয়। যদি 30 জন লোক 5 দিন কাজ করে তবে কত টাকা দিতে হবে? তাহলে 20 জন লোকের 10 দিনের মজুরি 4000 টাকা। তো এটা ঐকিক নিয়মে করব। তো 20 জন লোকের 10 দিনের মজুরি সমান 4000 টাকা। তাহলে একজন লোকের 10 দিনের মজুরি 4000, আর 20 জন লোকের যদি 4000 টাকা হয়ে থাকে, একজন লোকের নিশ্চয় কম হবে, সেই জন্য 20 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কম হয়। আর এখানে 30 জন লোক আছে, 30 জন লোকের 10 দিনের মজুরি, এটা নিশ্চয় বেশি হবে, সেই জন্য 4000-এর সাথে 30 গুণ করতে হবে, আর নিচে 20 আছে। তারপরে 30 জন লোকের
এবার মজুরিটা দিনটাকে পাল্টাবো। তো একদিনে মজুরি কম, তাহলে 4000 ইন্টু 30 বাই 20। আর যেহেতু একদিন দিয়েছি তাহলে কম মজুরি হবে, 10 দিয়ে এখানে ভাগ হবে। তারপরে 30 জন লোকের এখানে 10 দিনের জায়গাতে আছে 5 দিন। 5 দিনের মজুরি সমান 4000 ইন্টু 30। এই 5টা ওপরে গুণ হলো 5, নিচে আছে 20 ইন্টু 10। 1 2 1 2 40 আছে এখানে, 20 দুগুণে 40, তাহলে 5 20 100, আর এখানে 30, তাহলে এখানে হচ্ছে 3000 টাকা। তো তবে কত টাকা দিতে হবে? অতএব 3000 টাকা দিতে হবে। পঁচিশটা পাম্প মেশিন 200 দিনে 30,000 লিটার জল তুলতে পারে। 30টা পাম্প মেশিন 150 দিনে কত লিটার জল তুলবে? এটাও ঐকিক নিয়মে করতে হবে। যেহেতু কতটা জলের পরিমাণটা বের করতে হবে, তো জলের পরিমাণ ডান দিকে রাখতে হবে। তাহলে লিখব 25টা পাম্প মেশিন দুশো দিনে জল তোলে সমান 30,000 লিটার। একটা পাম্প মেশিন 200 দিনে জল তুলবে কম, কারণ পাম্প মেশিন 25টা জায়গাতে একটা হয়ে গেছে, তাহলে 30,000, তাকে 25 দিয়ে ভাগ। এরপরে আছে 30টা পাম্প মেশিন 200 দিনে জল তোলে সমান এখানে 3000, এই 30,000, তার সাথে 30 গুণ করতে হবে, আর নিচে আসবে 25। তারপরে 30টা পাম্প মেশিন একদিনে জল তোলে সমান 30,000 ইন্টু 30 বাই 25। এবার একদিনে জল কম তুলবে, তাহলে এখানে 200 দিয়ে ভাগ করতে হবে। 30টা পাম্প মেশিন 150 দিনে 150 দিনে জল তোলে সমান ইন্টু 150। আচ্ছা, এখানে ধরছে না, ফাঁকা জায়গাতে লিখি। 30,000 ইন্টু 30 ইন্টু 150, তাকে ভাগ করতে হবে 25 ইন্টু 200। তো এটা কাটলাম এবং এখানে 300 কাটলাম, 300-র হাফ 150, আর 6 25 সঙ্গে 150, এটা কেটে 6 সমান 6 ইন্টু 30 ইন্টু 150 লিটার। 6 15 90, 90 দিলাম, আর এই শূন্যটা বসিয়ে দিলাম, ইন্টু 30 লিটার। 3 নং 27, তাহলে 27,000 লিটার। তো লিখতে হবে অতএব 150 দিনে কত লিটার জল তুলবে? 150 দিনে 27,000 লিটার জল তুলবে। তাহলে এটা 4 দাগটা কমপ্লিট হলো।
এরপরে 9 নম্বর স্কুল আছে। তো 8 নম্বর স্কুলটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।